আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি মাহে রমাদানের এই বরকতময় সময়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান আরবি কাফেলার আজকের পর্বে। আমরা আপনাদেরকে আজকে নিয়ে এসেছি কায়রোর একটি বিখ্যাত স্থানে। নীল নদের অববাহিকায় প্রবাহিত হচ্ছে হাজার বছরের ইতিহাস। প্রিয় দর্শক, এই নীল নদের পাশে গড়ে উঠেছে ফারাওনিক ভিলেজ। এই ভিলেজের মধ্যে রয়েছে অনেক বিষয়, অনেক বস্তু, যে জিনিসগুলো রয়েছে কখনো কখনো আমরা দেখেছি লুকসোর আসওয়ানে, কখনো দেখেছি ফাইয়ুমে, কখনো দেখেছি মিশরীদের সাধারণ জীবনযাপনে। প্রিয় দর্শক, এই জিনিসগুলো আজকে আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। সব বিষয়ে কথা বলবেন ইনশাআল্লাহ তাআলা শেখ সাদিকুর রহমান আল আজহারি। আর আজকে আমাদের সঙ্গে দুবাই প্রবাসী একজন ভাই মোহতারাম জাহিদুল ইসলাম, তিনি এখানে পর্যটক হিসেবে আজকে এসেছেন। তাকে পেয়ে আমরা অত্যন্ত খুশি হয়েছি। ইফতারের আর কয়েক মিনিট বাকি। জীবাণু ইফতারের আগে লাইফ বয় যাতে জীবাণুরা চলে যায় লাইফ বয় যাতে জীবাণুরা চলে যায় লাইফ বয় জীবাণুরা চলে যায় লাইফ বয়। Title sponsor Lifebuoy. Award by Prawn Recipe Mix. Co-sponsor Shima Steel SARM. قرية مقبرة وست متاحف. تمام. احنا اول حاجة هنشوف مع بعض نموذج للمعبد المصري اللي هو معبد الكرنك، وكمان هنشوف مع بعض شكل البيوت، شكل الحياة الاجتماعية. تفضل. احنا عندنا هنا اول حاجه بنشوف بيت النبيل اللي هو الرجل الثري او الغني، حياه الاغنياء يعني. ايوه. النبيل ده ممكن يبقى وزير، ممكن كاهن، كاتب، لكن مش ملك، هو شخص غني فقط. নাবিল হচ্ছে এলাকার একজন ধনী ব্যক্তি। তার জীবন, তার চলাচল, তার আসবাবপত্র কি ছিল সেটা প্রাচীন মিশরীয়রা সংরক্ষণ করে রেখেছে। এটা আমাদেরকে দেখানো হয়। السيدات اكثر بالزوجه النبيله، كانت الزوجه بتجلس هنا মানে এইগুলোতে বসেই মূলত তার স্ত্রী বসতো এবং চারজন লোক বহন করে নিয়ে যেত। هنا بنشوف اول حاجه حياه الزوجه النبيله. تلاقوها جالسه بتتزين، معاها مرآة في ايديها مصنوعه من الفضه، زي مثلا السرير، ايوه، المكتب، الاسلحه. জি, এখানে হচ্ছে খাট, যেটাতে অল্প সময়ের জন্য বিশ্রাম নেওয়া হতো। এবং দেখুন আসবাবপত্র এবং তীর ধনুক, যেটা প্রত্যেক শাসক, রানী হোক, রাজা হোক, তাদের সঙ্গে কিছু অস্ত্র থাকা দরকার ছিল। সেই অস্ত্রগুলো এখানে দেখানো হচ্ছে যে এই অস্ত্র ছিল। খাদ্য সংরক্ষণের জায়গা এটি। দেখুন এখানে মিষ্টি আলু এবং মিশরীদের সেই ফুল, এরপরে মিশরীদের কয়েক প্রকারের ডাল, রসুন, পেঁয়াজ কীভাবে তারা সংরক্ষণ করে রাখতো সেগুলো দেখানো হচ্ছে। الملاحق بتاعة البيت مثل المطبخ مثلا. আইওয়া, এই যে আমরা যে অনেক সময় হাদিসের মধ্যে তান্নুর পেয়ে থাকি, যে ওয়াকানা তান্নুরুনা ওয়া তান্নুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাদ, এইরকম ছিল প্রাচীন যুগের সেই চুলা। যদিও আমাদের বাংলাদেশেও যারা লাকড়ি দিয়ে পাকশাক করে তাদের চুলা কিন্তু অনেকটা এরকমই, একটু ছোট কিন্তু এরকমই। জি। هنا ايضا الاسطبل، مكان الاحصنه او الخيول في المنازل. এখানে ঘোড়া এখান থেকে খাদ্য গ্রহণ করতো, ঘোড়া অথবা গাধা। এবং দেখুন ঘোড়া গাধাকে বেঁধে রাখার জন্য লক দেওয়া আছে, যাতে করে এখানে বেঁধে রাখা যায় এবং খাবারটা যেন সুন্দর করে পরিবেশন করা যায়, তারা যেন খেতে পারে। এটা দেখলেও বোঝা যায় যে তারা কতটা আধুনিক ছিল। জি। وهنا الصومعه لتخزين الحبوب القمح. আইওয়া, আমরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা প্রত্যেকেই জানি। গমকে সংরক্ষণ করে রাখা হতো সেই যুগে, যাতে করে দুর্ভিক্ষ আসলে সেটাকে যেন অন্তত কাটিয়ে ওঠা যায়। সে দুর্ভিক্ষ কাটানোর জন্য যে গম সংরক্ষণ করা হতো, দেখুন এখানে এখনও সেই পদ্ধতি দেখানো হয়েছে। এই যে এরকম বিভিন্ন বড় বড় মটকি থাকতো অথবা বড় বড় সংরক্ষণগার থাকতো, এইগুলোর ভিতরেই তারা সেই সময়ে তাদের গমগুলো
ভুট্টাগুলো অথবা তাদের বিভিন্ন ফসলগুলো তারা সংরক্ষণ করে রাখে। জি। سوف نرى الآن البيت رقم 2. نبيل. نحن رأينا بيت النبيل. আইওয়া। سوف نرى الآن بيت الفلاح أو أيوة. الشخص البسيط. بيت الفلاح كما দর্শক, এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ এবং গুরুত্বপূর্ণ বিষয় বলে আমরা মনে করি। একটু আগে একজন ধনী মানুষের বাড়ি দেখানো হলো, যে প্রাচীন ফেরাউনদের সময় ফেরাউনরা ছাড়াও যারা ছিল তাদের বাড়ি কেমন ছিল। এখন দেখাবে একেবারে প্রাচীন একজন গরিব দরিদ্র একজন কৃষকের বাড়ি কেমন, এটা তারা এখন দেখাবে। আমরা দেখি যে একজন কৃষকের বাড়ি কেমন হয়। চলো। আর এখানে উপস্থাপন করা হয়েছে প্রিয় দর্শক এই একবিংশ শতাব্দীর এই আধুনিক জীবনযাপন না, এখানে ফেরাউনদের সময় জীবনযাপনটা কেমন ছিল। এবং শেখ, আপনি কিন্তু এখানে দেখেন একটা স্মেল আসতেছে, জি। ঘোড়া গাধার। بيت الفلاح سيدات يطحنون القمح باستعمال الحجر. দেখুন তারা কিভাবে আটা বানাতো, গম থেকে আটা বানাতো, সেই আটা দিয়ে রুটি কিভাবে তৈরি করতো সেই প্রক্রিয়াটা দেখানো হচ্ছে। 3 ساعات للكيلو الواحد. আইওয়া। দেখুন এখানে একটা মজার তথ্য দিয়েছে যে এই গম দিয়ে 1 কিলো আটা বানাতে 3 ঘন্টা সময় লাগতো। তার মানে একজন দরিদ্র কৃষক অথবা দরিদ্র মানুষ কতটা পরিশ্রম করে, 3 ঘন্টা পরিশ্রম করে 1 কেজি আটার জন্য 3 ঘন্টা পরিশ্রম করতো, এরপরে রুটি বানাতো। وهنا هنشوف بقى إشعال النار بالطريقة المصرية القديمة. প্রাচীন মিশরীরা আগুন জ্বালাতো কিভাবে, আগে তো আমাদের মতো ম্যাচ ছিল না, আগুন জ্বালানোর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা এখানে দেখানো হচ্ছে। আইওয়া। প্রিয় দর্শক, সময় হচ্ছে একটা বিরতিতে যাবার। বিরতির পর আবারও ফিরছে, আশা করছি আমাদের অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ। আগের হলুদ বদলে ব্যবহার করছি প্রাণ গুঁড়া হলুদ, অল্পতেই পারফেক্ট কালার। তাই আপনিও বদলে ফেলুন, একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। বিরতির পর আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আরবি কাফেলা। احنا دلوقتي هنشوف مع بعض شكل بقى المعابد. وهنا قصادنا بنشوف رجل الدين او الكاهن، الشخص اللي في ايده العصا اللي رمز الدين، ده كاهن المعبد. اتفضلوا جوه نشوف مع بعض. اتفضل. شكل اسمه معبد الكرنك، موجود في الأقصر في الصعيد. ايوه. حوالي 10 ساعات سفر من القاهرة هنا. المعبد الأصلي كبير جدا وضخم جدا، مساحته قد القرية الفرعونية محيطين. এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে মাবাদ কারনাক বা কারনাক যে টেম্পলটা আমরা দেখে থাকি, যেটা লুকসুর এখান থেকে 1000 কিলোমিটার দূরে, সেই কারনাক টেম্পলে গেলে আপনি দেখবেন 2000 বছর লাগিয়ে এই কারনাক টেম্পলকে পুরা করা হয়েছে। যত শাসক এসেছে প্রত্যেক শাসক নিজের একটা স্বাক্ষর রেখে যেতে চেয়েছে, যাতে করে মানুষ তাকে স্মরণীয় করে রাখে, মানুষ যেন অন্তত মনে করে সে সবচেয়ে বেশি শৌর্য বীর্যওয়ালা শাসক ছিল। আজকে এখানে যদিও ছোট্ট আকারে ছোট্ট পরিসরে সেই মাবাদ কারনাকের সকল বিষয়গুলো এখানে দেখানোর চেষ্টা করা। التمثال لا يأكل ولا يشرب طبعا. طيب ايه مصير القرابين دي كلها؟ بالارجح كانت بتكون اجور عمال المعابد. زمان ما فيش فلوس، فاللي كان بيشتغل في مكان بياخد اجره اكل وشرب من المكان نفسه يعني. صحيح. هنا برضه تمثال الملك حتمس الثالث. এখানে দেখুন তারা সেই প্রাচীন যুগে একটা গোশত কিভাবে সংরক্ষণ করে রাখতো এবং গোশত রান্না করতে যা যা প্রয়োজন হতো সেগুলো কিভাবে সংরক্ষণ করতো প্রাচীন ফেরাওরা, সেই বিষয়টা মাবাদ কারনাকে যেমন রয়েছে এখানেও হুবহু এই বিষয়টা দেখানো হচ্ছে। আমরা যে প্রসাধনীগুলো ব্যবহার করি, বিশেষ করে আতর বা পারফিউম, সেই আতর তৈরির যে নকশা করা বোতলগুলো থাকে, এই বোতলগুলো মূলত এইভাবেই তৈরি করা হয়। দেখুন একদিক দিয়ে আগুন বের হচ্ছে, মুখ দিয়ে যখন ফু দেওয়া হচ্ছে যে কোন আকৃতিতে সে বানাবে, সুন্দর একটা আকৃতি দাঁড়িয়ে যাচ্ছে।
এখানে কিন্তু তাদের প্রত্যেকের আবার নামও লেখা যাবে। দেখুন নাম লেখারও সিস্টেম রয়েছে, নাম লেখার ব্যবস্থা রয়েছে। এবং দেখুন প্রস্তুত করার পরে সুন্দর একটি বোতল তৈরি হয়েছে। বোতলগুলো তৈরি করার পর তারা সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমরা এখন আপনাদেরকে তোতেন খামুন যেমন কবরটার মধ্যে ছিল তার একটা নমুনা তারা এখানে সাজিয়ে রেখেছে। এবং পিরামিডের আকৃতিতে, হ্যাঁ হ্যাঁ, একেবারে সুরঙ্গের মতো করে দেখুন, এখানে একেবারে সুরঙ্গের মতো করা। এই পথ ধরে যেতে হবে। এরপরে খানিকটা দূরেই একেবারে স্বর্ণ, বিভিন্ন রকমের আসবাবপত্র এবং বিভিন্ন রকমের গলার হাতের অলংকার সহ যেভাবে তাকে কবরে রাখা হয়েছিল সেই দৃশ্যগুলো এখানে তারা আমাদেরকে দেখাবে। আগের হলুদ বদলে ব্যবহার করছি প্রাণ গুঁড়া হলুদ। অল্পতেই পারফেক্ট কালার, তাই আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। এখানে যে জিনিসটা বলছে যে দেখুন ওই যে একটা বক্স করা, ওই রকম বক্সের ভিতরেই তার প্রথম লাশটা পাওয়া যায়। এবং প্রাচীন মিশরীরা মনে করতো যে যে সমস্ত আসবাবপত্র যেখানে সে বসতো, যেই খাট ব্যবহার করতো, যেই খাটের মধ্যে ঘুমাতো, এই সবগুলো যদি সাথে দিয়ে দেওয়া যায় তাহলে সে পরকালীন জীবনে ভালো থাকবে। এমনকি সেই সময়ে তার বিভিন্ন চলাচলের বাহনের যে চাকাগুলো ছিল সেগুলো পর্যন্ত সাথে দিয়ে দেওয়া হতো। এজন্য সব বড় একটা সুড়ঙ্গের ভিতরে আহরামাত বা যে কবরস্থানগুলো আছে এই কবরগুলোর ভিতরে তারা এই সকল আসবাবপত্রগুলো দিয়ে দিতেন তাদের এই চিন্তায় যে পরকালীন জীবনে সে এইগুলো দিয়ে ভালো থাকবে, পুনর্জন্মে পরপারের জীবনে জন্ম লাভ করার পরে সে সুখে থাকবে। জি দর্শক, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে তোত আল খামুন বা তোতেন খামুন। তার যে কবরটা ছিল পুরোটাই ছিল আল খাসাব আল মুক্তি বিল জাহাব, একেবারে কাঠের উপরে স্বর্ণ দিয়ে প্রলেপ দেওয়া ছিল। এবং সে খুব অল্প বয়সে শাসক হয়, সিংহাসনে সে বসে 9 বছর বয়সে। 10 বছর সে জীবিত ছিল, 19 বছর বয়সে সে মারা যায়। তার একমাত্র কবর, যে কবরটা একেবারে পুরোপুরি স্বর্ণ খচিত, এইভাবেই উদ্ধার করা গিয়েছে। অন্যান্য মালিক বা শাসকদের যে কবরগুলো ছিল সে স্বর্ণগুলো অনেকে চুরি করে নিয়ে গিয়েছে, সেগুলো অক্ষতভাবে পাওয়া যায় নাই। তোতেন খামুনের কবর থেকে অক্ষত অবস্থায় এই স্বর্ণের বাক্সসহ তার এই কবরস্থান এবং তার এই কবর দেওয়ার জায়গা, তার দেহটা পর্যন্ত পাওয়া গিয়েছে। প্রাচীন তুতেন খামুনের সময়ে তারা যেভাবে মাশরুবাত পানি পান করার যে পাত্রগুলো ছিল সেগুলো কেমন ছিল সেই সময়টাকে তারা কল্পনায় এনে তারা প্রস্তুত করে আমাদেরকে দেখাচ্ছে যে একটা পাহাড় কেটে পাথরের ভিতরে আস্তরণের মধ্যে তারা সেখানে কক্ষ নির্মাণ করত এবং পানি পান করার জন্য আসবাবপত্র, অন্যান্য আসবাবপত্র এইভাবে তারা রেখে দিত। সেই সময়ের একটা খাট আপনারা দেখতে পাচ্ছেন। এবং সেই সময়ের খাটগুলো কেমন হতো, একদিকে কাঠের উপরে সরাসরি স্বর্ণ খচিত খাটগুলো তারা ব্যবহার করত। দেখুন এরকম 8টা বড় বড় সিন্দুকের ভিতরে লাশটা রাখা হয়েছিল এবং লাশের উপরের যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্বর্ণ দিয়ে মোড়ানো। এবং এখানে 110 কেজি স্বর্ণ, সেই সময় শুধু লাশের উপরের যে বক্সটা রয়েছে এই বক্সের মধ্যেই 110 কেজি স্বর্ণ তারা ব্যবহার করেছিল সেই সময়। তোতেন খামুন সে কিন্তু তার মৃত্যুর পরে তার দেহটাকে ঠিক এইভাবেই দেখুন, পায়ের এখানে অলংকার দেওয়া, এমনকি সেই সময়ের বিভিন্ন সাকল বাজ পাখি এবং টেম্পলের ছবি দেওয়া, তারপরে তার তরবারি এবং হাতের মধ্যে আংটি সহ, গলার মধ্যে বাজ পাখি এবং অলংকার সহ সব স্বর্ণের তৈরি খাটের মধ্যে তাকে ঘুম পড়িয়ে দেওয়া হয়েছে।
ধন্যবাদ সম্মানিত শেখ, জাযাকাল্লাহ, এবং ধন্যবাদ জানাচ্ছি জাযাকুমুল্লাহ। আমাদের জাহিদুল ইসলাম ভাইকে। আপনাকেও আন্তরিক মোবারকবাদ। কেমন লাগলো আপনার? আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা জায়গায় আসলাম। আল্লাহর অশেষ মেহেরবানি যে এত সুন্দর জায়গা পরিদর্শন করলাম, এবং RTVর সঙ্গে থাকতে পেরে আমি নিজেকে ধন্য এবং গর্বিত মনে করছি নিজেকে। জি, ধন্যবাদ সম্মানিত শেখ এবং সম্মানিত মোহতারাম দুজনকেই। প্রিয় দর্শক, আগামীকাল একই সময় ইনশাআল্লাহ নতুন পর্বে নতুন স্থাপনায় আবারও দেখা হবে আরবি কাফেলায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। অনেক অনেক দোয়া এবং ভালোবাসা সবার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।